প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি অর্থের সময়মূল্য কি। অর্থের সময়মূল্য অর্থের সময়মূল্য ইংরেজিতে যেটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময়মূল্য বলে। তাহলে কি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকেই অর্থের সময়মূল্য বলে। তোমরা অনেকেই জেনে থাকবে যে আমরা বাংলাদেশে বিশ্ব পরিচয় অনেকে পড়েছি যে শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 1 মণ চাল পাওয়া যেত, আর এখন 1 মণ চাল কিনতে গেলে প্রায় 1000 টাকা লাগে। তাহলে তখনকার 1 টাকা আর এখনের 1000 টাকা সমান মূল্য বহন করছে। আগে তুমি 1 টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতা, এখন 1000 টাকা দিয়ে ঠিক একই পরিমাণ জিনিস ক্রয় করতে পারো। তাহলে কথাটা কি বলছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে মূল্য, যে আগের যে মূল্যটা ছিল সেটা এখন সে মূল্য নেই। আমরা দেখি যে বাংলাদেশের অর্থের যে মূল্য আবার আমেরিকার অর্থের মূল্য হচ্ছে ভিন্ন। সেটাই যে বাংলাদেশের সাথে আমেরিকার অর্থের আগের যে মূল্য ছিল এখনের মূল্যের আবার পরিবর্তন ঘটেছে। তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে থাকে। এই যে সময়, এই সময়টা দুইটা রকম। একটা হচ্ছে বর্তমান মূল্য 1 নম্বরে, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এই বর্তমান মূল্যকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, বা এটাকে পিভি দ্বারা সূচিত করা হয়। আর ভবিষ্যৎ মূল্যকে বলা হয় ফিউচার ভ্যালু, বা এফবি। এই দুইটা মূল্য আছে। একটা মূল্য হচ্ছে বর্তমান মূল্য, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আজকে আমরা বর্তমান মূল্য নিয়ে আলোচনা করব। আমরা একটা অঙ্কে যাই, অঙ্ক থেকে আমরা বর্তমান মূল্যের যে বিষয়টা আমরা দেখব। জনাব রহমান
সোনালী ব্যাংক থেকে 12% বার্ষিক সুদে 10 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় তিনি 10 লক্ষ টাকা পাওয়ার আশায় তিনি কিছু টাকা জমা করতে চান। কিন্তু তার বন্ধু সুজন তাকে 11% সুদে রূপালী ব্যাংকে টাকা রাখার পরামর্শ দেন। এখন এটা থেকে আমরা দুইটা প্রশ্ন পেতে পারি। 1 নম্বর প্রশ্ন, জনাব রহমানের সোনালী ব্যাংকের টাকার বর্তমান মূল্য কত? 2 নম্বর, জনাব রহমানের কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উপরের অংশ লিখে নিয়েছো। এখন আমি বর্তমান মূল্য বের করব। আমরা বর্তমান মূল্যকে কিভাবে সূচিত করেছি? পিভি। আর বর্তমান মূল্যের সূত্র কি? FD ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n। এখানে FB সমান 10 লক্ষ টাকা, যে টাকাটা 10 বছর পর পাবে। I সমান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট রেট 12% সুদ, তাহলে 12% বা 0.12। এখন শতকরা যেহেতু সেটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 12 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.12 আসে। n সমান হচ্ছে বছর, তাহলে কত বছরের জন্য? 10 বছরের জন্য রাখা হয়েছে, তাহলে 10 বছর।
আচ্ছা 11% এখানে হবে মাসিক সুদে, ওটা ছিল বার্ষিক সুদ, এটা মাসিক সুদে। এখন আমরা যদি মানগুলি বসাই, এখানে হচ্ছে 10 লক্ষ, 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.12, এখানে পাওয়ার n এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি মানটা বের করি, তাহলে এখানে 10 লক্ষ, 1.12 পাওয়ার 10, লক্ষ, তাহলে এটাকে আমরা পাওয়ার করব 1.12 পাওয়ার 10 সমান 3.105848, 5 থেকে 6 ঘর পর্যন্ত রাখলেই তোমাদের চলবে, প্রায় ফিগারটা কাছাকাছি আসবে। ভাগ 3.105848, তাহলে এটার বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য 3,21,973 টাকা। তাহলে 1 নাম্বার যে অংশটা সেটার আমাদের মানটা বের হলো। তাহলে এটা কত আসছে? 3,21,973 টাকা। এবার খতে আসতেছে আমাদের রূপালী ব্যাংক। আমরা খটা এখানে করি, 2 নাম্বারটা, তাহলে আমরা লিখব রূপালী ব্যাংকে জমা রাখলে জনাব রহমানের অর্থের বর্তমান মূল্য হবে পিভি সমান, এখানে যখন মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এই ধরনের কোনো কথা লেখা থাকবে, তখন এন এর সাথে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে এম, মানে চক্রবৃদ্ধি সংখ্যা। এন দ্বারা বছর বোঝায় আর এম দ্বারা বোঝায় চক্রবৃদ্ধি সংখ্যা। তখন সূত্রটার একটু পরিবর্তন আসবে, সেই সূত্রটা হবে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, এন ইন্টু এম। খেয়াল করো এখানে চক্রবৃদ্ধি সংখ্যাটা আসছে। তাহলে মাসিক যদি হয় তাহলে 12 বার চক্রবৃদ্ধি হবে, দ্বিমাসিক যদি হয় তাহলে 6 বার হবে, ত্রৈমাসিক যদি বলে তাহলে হবে 4 বার, ষান্মাসিক বললে তাহলে চক্রবৃদ্ধি হবে 2 বার। তাহলে মাসিক হলে 1 বছরকে 1 দ্বারা ভাগ, দ্বিমাসিক বললে 2 দ্বারা ভাগ, তাহলে 6 বার আসে, ত্রৈমাসিক বললে 3 দ্বারা ভাগ, আর ষান্মাসিক মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর, তাহলে 6 মাস অন্তর অন্তর হলে একটা বছরে 2 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে এখানে বলছে মাসিক 11%, তাহলে আমরা যদি লিখি এফভি সমান আগের টাকাই 10 লক্ষ,
আই সমান 11% বা 0.11, এন সমান আগের মতোই 10 বছর, এম সমান হচ্ছে 12। তাহলে এখন যদি আমরা সূত্রের মধ্যে মানগুলি বসাই, তাহলে এখানে আসছে 10 লক্ষ, এখানে 1 প্লাস 0.11, আর এখানে হচ্ছে 12, এন এর মান হচ্ছে 10, এম এর মান হচ্ছে 12। তাহলে এখানে 10 লক্ষ আর এখানে 0.11 divided by 12 plus 1 equal to 1.0091166 পাওয়ার 120। তাহলে এখানে 1.0091166 পাওয়ার 120, 10 লক্ষ, এখানে 2.9889112, 10 লক্ষ ভাগ 2.9889112, এখানে 3,34,570 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে রহমান সাহেব যদি সোনালী ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে তাকে বর্তমানে জমা রাখতে হবে 3,21,973 টাকা। আর যদি রূপালী ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে তাকে জমা রাখতে হবে 3,34,570 টাকা। তাহলে বর্তমানে যদি আমি কম টাকা যেটাতে জমা রাখতে পারবো, সেই প্রতিষ্ঠানটাই আমার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। তাহলে আমরা লিখতে পারি জনাব রহমান সোনালী ব্যাংকে বর্তমানে টাকা জমা রাখতে হবে 3,21,973 টাকা। অপরদিকে রূপালী ব্যাংকে জমা রাখতে হবে 3,34,570 টাকা। জনাব রহমানের সোনালী ব্যাংকে কম
জমা রাখতে হবে, তাহলে এই দুইটার বিয়োগফল রূপালী ব্যাংকে রাখতে হবে 3,34,570, সোনালী ব্যাংকে হলে 3,21,973 টাকা। তাহলে এখন আমার তার সোনালী ব্যাংকে কত কম রাখতে হবে? 3,34,570 বিয়োগ 3,21,973 টাকা, বা এখন দুইটার বিয়োগফল বের করি আমরা। 3,34,570 বিয়োগ 3,21,973 ইকুয়াল টু 12,597, 12,597 টাকা। তাহলে লিখতে পারি অতএব জনাব রহমানের সোনালী ব্যাংকে টাকা জমা রাখা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখেছো যে বর্তমানে যদি আমি কম জমা রাখতে পারি তাহলে সেটা আমার জন্য লাভজনক। সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে আমাকে জমা রাখতে হবে 3,21,973 টাকা, আমি 10 বছর পর পাবো 10 লক্ষ টাকা। আর যদি রূপালী ব্যাংকে জমা রাখি তাহলে আমার জমা দিতে হবে 3,34,570 টাকা এবং 10 বছর পর একই টাকা পাবো। তাহলে দোনো ব্যাংক থেকে আমি একই টাকা পাবো, কিন্তু সোনালী ব্যাংকে আমাকে টাকা কম জমা দিতে হবে, রূপালী ব্যাংকে আমার টাকা বেশি জমা দিতে হবে। সেজন্য আমার কোন ব্যাংকে জমা দেওয়া উচিত? জনাব রহমানের সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যের ধারণা পেলাম। আমরা আগামী পর্বে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য এবং প্রকৃত সুদের হার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এতটুকুই। ধন্যবাদ সকলকে।